বর্তমান সরকার এবং বিগত সরকারগুলো দুর্নীতি ও স্বাধীন বিচার ব্যবস্থা তারা কখনোই সত্যিকারের সঠিক পদক্ষেপ নেয় না। মামুন ভাই, এক্ষেত্রে আমার দ্বিমত রয়েছে। কারণ বর্তমানে যে বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এই প্রতিষ্ঠান সহ যেসব স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে বেশ স্বাধীনতা ভোগ করছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাম বাংলার স্টুডিওতে। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন রাজনীতিবিদ, আমাদের ইঞ্জিনিয়ার আল মামুন, এবং রয়েছেন সুশীল সমাজের ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থনীতি ও রাজনীতি নিয়ে। আমরা আমাদের মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা কি বিদেশি বিনিয়োগ কমিয়ে দিচ্ছে? ধন্যবাদ জুয়েল ভাইকে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। রাজনৈতিক অস্থিতিশীলতা এখানে বিদেশি বিনিয়োগ কমানোর জন্য একটি ভীষণভাবে দায়ী। কারণ বিদেশিরা যখন এখানে বিনিয়োগ করবে, তখন তাদের লাভের একটা চিন্তা রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু এখানে আছে এবং এখানে লগ্নি করে বা বিনিয়োগ করে কতটুকু এখান থেকে লাভ করা যাবে, সেটা একটা বিষয় আছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভিন্ন মহামারী বা অন্যান্য সমস্যার কারণে এখানে কাজকর্ম, জীবনযাত্রা মাঝে মধ্যে ব্যাহত হয়। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারী, অনেকাংশে দেশের বিনিয়োগকারীও বিনিয়োগ করতে অনেক সময় ভয় পায় যে তার বিনিয়োগকারী বা লগ্নিকারী টাকাটা বা যে প্রকল্পে কাজটি তিনি টাকাটি ব্যয় করছেন, ওটি সঠিকভাবে ওই প্রকল্পটি সম্পন্ন করা শেষ হবে কিনা এবং তার লগ্নিকারী টাকা এবং মুনাফাটা তিনি উঠাতে পারবেন কিনা। তাই আমি বলবো যে বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার বিদেশি বিনিয়োগ কমানোর জন্য প্রধান একটি কারণ। আমরা এখন জানতে চাচ্ছি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আল মামুনের কাছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের নীতি নাকি বৈশ্বিক পরিস্থিতি বেশি দায়ী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূলত প্রধান কারণ হলো সরকারের নীতির উপর নির্ভর করে। দ্বিতীয়ত বৈশ্বিক একটা প্রভাব থাকে। কারণ হলো যে রাজনৈতিক সরকার গভর্নমেন্ট করে, তারা বাজার ব্যবস্থার মনিটরিং ব্যবস্থাটা সঠিক করে না এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি হয় রাজনৈতিক ছত্র ছায়ায়। এবং দেখবেন আপনারা যখন ট্রাফিক ব্যবস্থা যেরকম মাল পরিবহন করে, সেগুলোতে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয় এবং বিভিন্ন বিষয়ে সরকারের মনিটরিং থাকে না, যার কারণে বাজার ব্যবস্থাটা ঊর্ধ্বগতি হয়। এই জন্য সরকারের উচিত যে সঠিক মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা। এটা রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময় করে না। সেজন্য আমি বলতে চাই সরকারকে যে তারা বাজার ব্যবস্থাটা, মনিটরিং ব্যবস্থাটা শক্তিশালী করুক, জবাবদিহিতায় আওতায় আনুক, তাহলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা কমবে। এবং পাশাপাশি আরও একটা কথা বলছি, বৈশ্বিক একটা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি হলে বিভিন্ন সময় জ্বালানি সংকট, এলএনজি আমদানি, এসব বিষয়গুলো একটা প্রভাব। কিন্তু সেক্ষেত্রে সরকারের উচিত কি একটা স্বাভাবিক ব্যবস্থা তৈরি করা, ম্যানেজমেন্ট করা, সেটা অনেক সময় করে না। এটা আমি অদক্ষতা হিসাবে দেখব। তাই সরকারকে অনুরোধ করব, আপনারা এই মনিটরিং ব্যবস্থাটা, জবাবদিহিতা ব্যবস্থাটা তৈরি করেন, তাহলে দ্রব্যমূল্য ব্যবস্থাটা সাধারণ মানুষের নাগালে চলে আসবে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আল মামুনকে সুন্দর একটি তথ্যবহুল আলোচনা করার জন্য। আমরা এ পর্যায়ে মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পেছনে প্রধান কারণ কি বলে আপনি মনে করছেন? সাধারণ মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় যে হারে বৃদ্ধি পাচ্ছে, ওই হারে এ সকল মানুষের আয় বৃদ্ধি পায়নি বা নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। এখন মানুষের ক্রয় ক্ষমতা হার বাড়ানোর জন্য বা নাগালের মধ্যে আনার জন্য মূল প্রয়োজন হলো নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যেসব সেবার ক্ষেত্রে মানুষের ব্যয় বৃদ্ধি পায়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে মানুষের ব্যয় কমানো বা সরকারি সুযোগ সুবিধা বাড়ানো। যদিও বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের জীবনযাত্রার যে ব্যয়, এগুলি কমানোর জন্য এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য, নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা
করে যাচ্ছেন। আমার বিশ্বাস ভবিষ্যতে মানুষের ক্রয় ক্ষমতা আরও বাড়বে, মানুষের জীবনযাত্রা উন্নত হবে এবং এই দেশটি সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে সুন্দর একটি যুগোপযোগী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আল মামুনের কাছে, যে বেকারত্ব কমাতে বর্তমান সরকারের পদক্ষেপ কতটা কার্যকর বলে আপনি মনে করছেন? বর্তমান সরকার যে বেকারত্বের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে সেটা অপ্রতুল। কারণ হলো, একটা দেশের যে পরিমাণ আমাদের শিক্ষিত তরুণ কর্মসংস্থানের বাজারে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সেইভাবে পদক্ষেপ নেয় না। সবসময় রাজনৈতিক ইশতেহারে বিভিন্ন দলগুলো বলে যে আমরা কর্মসংস্থান বেকারত্ব শূন্যে আমি নিয়ে আসব, কিন্তু দেখা যায় কি তারা যে উন্নয়ন কর্মসূচিগুলো নেয়, আইটি প্রশিক্ষণ, বিভিন্ন যে কর্মশালাগুলো নেয় এবং যে বিদেশে লোক পাঠানোর যে কর্মসংস্থান বিভিন্ন নেয়, এগুলো আসলে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না। কারণ যে যদি আমি একটা উদাহরণ দেই, যে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চলে, সেক্ষেত্রে যখন কর্মশালাটা চলে তখন বিভিন্ন আমলাতান্ত্রিক যে জটিলতা, যে ঘুষ বাণিজ্য, একটা কাজ নিতে হলে প্রথম দিকেই আসলে বিভিন্ন সময় আপনাকে 10 থেকে 15% বিভিন্ন সেক্টরে দিয়ে আসতে হয়। এরপরে যেসব লোকজনকে মানে ছাত্রছাত্রীদের চয়েস করা হয়, তখন যারা ছাত্র তাদেরকে প্রশিক্ষণটা শুরু করে দিনের বেলায়। তখন হলো যখন ক্লাস টাইম স্টুডেন্টরা, তখন আসলে তাদের থাকে ক্লাস টাইম, তাহলে সঠিক লোক পাওয়া যায় না। সেজন্য আসলে আমাদের যে প্রজেক্টগুলো হাতে নেওয়া হয় সেগুলো ফলপ্রসূ হয় না। এরপরে যারা আসলে আমরা মানে বিভিন্ন জায়গায় মানে চাকরি করে, তাদেরকে যদি দিনের বেলা প্রশিক্ষণের ব্যবস্থা করে, সে তো কর্মক্ষেত্র থেকে বেড়ে হয়ে আসতে পারবে না। তাদের জন্য দরকার হলো সান্ধ্যকালীন ব্যবস্থা, সেটা সরকার করে না। দেখা যাচ্ছে যে এই যে ব্যবস্থাটাই আসলে পরিবর্তন করা দরকার। এজন্য আমাদের সরকার বলেন বিভিন্ন প্রতিষ্ঠান অথবা এনজিও গুলো তৈরি করে, সেটা ফলপ্রসূ হয় না। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এখান থেকে বের হয়ে আসা। তার মানে আমার মতে বাংলাদেশ সরকার এবং সরকারগুলো এই দিক থেকে একটু সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আল মামুনকে, যিনি সরকারের পদক্ষেপের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করেছেন। আমাদের সুন্দর একটি আমরা বাস্তবধর্মী একটা তথ্য পেলাম। আমরা এই মুহূর্তে প্রশ্নে চলে যাব মিজানুর রহমানের কাছে, যে শিক্ষিত তরুণদের বিদেশমুখী হওয়ার প্রধান কারণগুলো কি এবং আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে পৃথিবীর অত্যন্ত জনবহুল একটি দেশ। এই বিশাল জনগোষ্ঠীর তুলনায় এই দেশে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে নতুন কর্মসংস্থানের আশায় বা উপার্জনের আশায় শিক্ষিত তরুণরা বিদেশ পাড়ি দিচ্ছেন। আরেকটি বিষয় হলো, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষেরই আছে, তাই তারাও চায় বিদেশ গিয়ে বেশি উপার্জন করে জীবনযাত্রার মান উন্নয়ন করতে, পরিবারের মুখে হাসি ফোটাতে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ জনবহুল দেশ, কিন্তু এই দেশের যে শিক্ষা ব্যবস্থার কারিগরি যে শিক্ষা, বিজ্ঞানভিত্তিক যে শিক্ষা, যে কারিগরি শিক্ষার মারফতে বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেগুলির সংখ্যা কম। কিন্তু আস্তে আস্তে এই বাংলাদেশে কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিতে হবে, কারিগরি শিক্ষার ট্রেড বৃদ্ধি করতে হবে, যাতে এখানে এই শিক্ষা অর্জন করে তারা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, উদ্যোক্তা সৃষ্টি হতে পারে এবং বিদেশে যাওয়ার প্রবণতা কমে এবং তার দেশের উন্নয়নে, পরিবারের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ মিজান ভাইকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে একটা জানতে চাচ্ছি ইঞ্জিনিয়ার আল মামুনের কাছে, যে দুর্নীতি কমাতে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হওয়া দরকার কিনা, না বর্তমান যে পরিবেশ আছে তাতে তারা শক্তিশালী, দুর্নীতি সম্পূর্ণ জিরো টলারেন্সে চলে আসছে বলে আপনি মনে করছেন? বর্তমান সরকার এবং বিগত সরকারগুলো দুর্নীতি ও স্বাধীন বিচার ব্যবস্থা তারা কখনোই সত্যিকারের সঠিক পদক্ষেপ নেয় না। তারা সবসময় তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান তৈরি করার জন্য চেষ্টা করে। দেখবেন দুর্নীতিতে সয়লাভ। আপনি যদি দেখেন একটা সরকারি এলজিডির কাজ, উন্নয়নমূলক কাজ, সেখানে কি করতে হয়, কাজ পাইতে হলে 10% দিতে হয়, আবার বিল তোলার সময় 10% দিতে হয়। তাহলে এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কি কাজ করে? যদি বিচার ব্যবস্থার কথা বলি, দেখেন একটা মামলা যদি করি তখন 30 বছর লাগে মামলা নিষ্পত্তি হতে। আপনি যদি দেখেন পুলিশ প্রশাসনের মূল কাজ কি,
বাংলাদেশে যেসব জায়গাগুলোতে মামলা আজকে ছিনতাই কতগুলো হলো, চুরি কতগুলো হলো সেটা কমাবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি মাসে আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্নীতি প্রতি মাসে অবনতি হচ্ছে এবং প্রতিদিন বাড়তেছে। সেই জন্য স্বাধীন দুর্নীতি কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন যে সংবাদপত্র, এই স্বাধীনতাটা বাংলাদেশ সরকার চায় না। এবং এক্ষেত্রে আমার কথা হলো যে এটা অবশ্যই সরকারের ব্যর্থতা, বর্তমান এবং বিগত সরকারগুলো দুর্নীতির প্রতি তাদের ইচ্ছা থাকে না যে তারা দুর্নীতি কমাবে। মামুন ভাই, এক্ষেত্রে আমার দ্বিমত রয়েছে। কারণ বর্তমানে যে বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এই প্রতিষ্ঠান সহ যেসব স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে বেশ স্বাধীনতা ভোগ করছে। বিশেষ করে পূর্বের জরাজীর্ণ অবস্থা বাদ দিয়ে বর্তমান সরকারের 1 বছরে তারা স্বাধীনতা ভোগ করছে। হ্যাঁ, হতে পারে যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, হয়তো ওই সব প্রতিষ্ঠানে মানে জনশক্তি কম আছে, কিন্তু ধাপে ধাপে ক্রমান্বয়ে আস্তে আস্তে বর্তমান সরকার এগুলো বৃদ্ধি করবেন এবং স্বাধীনতা, যেই স্বাধীনতা আছে বর্তমানে বেশ স্বাধীনতা এই সব প্রতিষ্ঠান ভোগ করছে এবং উত্তরোত্তর এই পুরোপুরি স্বাধীনতা ভোগ করবে। এর সুফল এই জনগণ পাবে, এই দেশ পাবে এবং দেশটি একটি উন্নত দেশে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনার যে মতামত প্রদান করলেন যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন নয়, এক্ষেত্রে আমার সম্পূর্ণ দ্বিমত আছে। এই প্রতিষ্ঠানগুলো আইনগতভাবেও স্বাধীন এবং বর্তমানে স্বাধীনতা ভোগ করছে এবং এই স্বাধীনতার মাত্রা আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, দেখেন 5ই আগস্টের পরে আমরা এদেশে একটা সংস্কার চেয়েছিলাম, তার ফলশ্রুতিতে আমরা বিচার বিভাগ স্বাধীন সচিবালয় গঠন করলো। কিন্তু এই বর্তমান সরকার সে কী করলো, সংসদ থেকে এই অধ্যাদেশটা বাতিল করলো এবং লাস্ট আপনি জেনে থাকবেন যে বিচার বিভাগের যে স্বাধীনতার বিচার কমিশনটা ছিল, পুলিশ কমিশনটা ছিল এবং বিভিন্ন যে কমিশনগুলো মানবাধিকার সংস্থা, সেগুলো তারা বিলুপ্ত করেছে। সেই জন্য আমরা এই সরকারের সদিচ্ছার অভাব আছে। না হয় যে 5ই আগস্টের পরে সবাই চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারা সেই জায়গায় নাই, তারা সেই স্বৈরতন্ত্র অথবা সেই কাঙ্ক্ষিত যে 71 অথবা 5ই আগস্টের বা যে আকাঙ্ক্ষা, সেইটা তারা ধারণ সঠিকভাবে করছে না। সম্পূর্ণ বলবো না, তারাও এই আন্দোলনে ছিল। মামুন ভাই, এক্ষেত্রে আমার দ্বিমত রয়েছে। কারণ 5ই আগস্টের এটা ধারণ করে বর্তমান সরকার, 5ই আগস্ট ধারণ করে, 1971 ধারণ করে এবং তাদের নিয়েই কাজ করছে। এই 5ই আগস্ট উপলক্ষে যে আইনটি, সেটি কিন্তু সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হয়েছে, সেটি আপনাদের চোখ দিয়ে এটা দেখা উচিত। এবং বর্তমান প্রধানমন্ত্রী তার জীবনযাপন, জনগণের সাথে তার যে সম্পৃক্ততা, এটা কিন্তু অত্যন্ত যুগোপযোগী এবং জনসংশ্লিষ্টতা বহন করে। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা ভোগ করছে এবং দেশ একটি সঠিক পথে রয়েছে এবং সরকারের নেতৃত্ব দেশের উন্নয়নের জন্য সঠিক পথে রয়েছে, অগ্রণী ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার বলি, আপনার তো যদি সবাই খেয়াল করেন যে দেখেন, আমরা নির্বাচনে একটা গণভোট ব্যবস্থা ছিল, সেই গণভোট ব্যবস্থাটা আমরা সবাই মিলে গণভোট দিয়েছি একটা সংস্কারের জন্য এবং দেশ জন্য একটা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হয় এবং দেশের মানুষের জবাবদিহিতার আওতায় সেই জায়গাটা গণভোটটা বাস্তবায়ন হচ্ছে না। যদিও তারা মুখে বলতেছে আমরা জুলাইকে ধারণ করি, আমরাও বিশ্বাস করি তারা আন্দোলনে ছিল, আমরাও ছিলাম এই আন্দোলনে, কিন্তু তারা গণভোটটা বাতিল করার কারণে আমার কাছে মনে হয়েছে তারা জন আকাঙ্ক্ষার যে রায় সেটা তারা প্রতিফলন করে নাই। আমি তাদেরকে অনুরোধ করব যে 5ই আগস্ট যে মানুষের ভিতরে যে জাগরণ ছিল, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি হবে না বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি পাবে, আইনশৃঙ্খলা মুক্তি পাবে, এই যে আকাঙ্ক্ষাটা, সেইটা বর্তমান সরকারকে অনুরোধ করব তারা সেটার জন্য জনগণের আকাঙ্ক্ষাটা তা ধারণ করে এবং গণভোটকে অনবিলম্বে বাস্তবায়ন করে, দুর্নীতি কমাই আনার ব্যবস্থা করে, স্বাধীন বিচার ব্যবস্থা মানুষের জন্য বিচার পায় সেই ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা ব্যবস্থাটা যে উন্নত হয়। আমরা চাই না এরকম রামিসা এবং আসিয়ার মতো ঘটনা হোক। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেই দিকে নজর দেওয়া প্রয়োজনে, যদি আপনারা না পারেন আমরা যারা রাজনীতি করছি আমাদের পরামর্শ নেন, আমরা পরামর্শ দিব, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ব্যস্ত আছি, আমাদেরকে পরামর্শ নেন অথবা জনগণের কি চায় সেটা বাস্তবায়ন করেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদের বিষয়, যে জুলাই সনদকে আমরা অক্ষর অক্ষরে পালন করব। যেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন তারা, নোট অফ ডিসেন্ট সহ, ওটি অক্ষর অক্ষরে তারা পালন করবেন, তার কোনো ব্যত্যয় হবে না। কিন্তু কোনো পরিবর্তিত কোনো সনদ বা কোনো কিছু
তারা এ ফাঁদে তারা পা দেবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমি বলি, তিনি বলেছেন, জনসম্মুখে বলেছেন যে জুলাই সনদে যেই সনদে তারা স্বাক্ষর করেছেন সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে। আর বর্তমানে দেশে যে কিছু ধর্ষণ বা অন্যান্য কাজ হচ্ছে, এটার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, এবং সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে, অন্যায়কারীকে ছাড় দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এই সরকার বলছেন যে কোনো ছাড় দেওয়া হবে না কাউকে, কোনো দুষ্কৃতিকারীকে। দেশে সুশাসনের জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অবস্থায় এই সরকার রয়েছেন। আপনি জেনে থাকবেন, বর্তমান সরকারের একটা ইশতেহার ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেটা গণভোটও ছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থাটা করতে চায় না। এটা একটা জাতির সাথে, জাতিকে যখন ইশতেহার দেয়, এটা একটা ওয়াদা, এবং এটা একটা ওয়াদা এবং একটা অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকে তারা সরে যায়। এখন কিন্তু এটা পাশ করার দায়িত্ব কার? নির্বাচিত সংসদের, না অন্য কারো? এখন নির্বাচিত সংসদ রয়েছে, তারা যদি মনে করে দ্বিকক্ষ শাসন ব্যবস্থা বাংলাদেশের জন্য ভালো হবে, কল্যাণ বয়ে আনবে, তারা অবশ্যই পাশ করবেন। কিন্তু এটা কোনো ব্যক্তির বা কোনো অন্তর্বর্তী কারো এটা পাশ করার এখতিয়ার থাকার কথা না। কারণ জনগণের সরকার, জনগণের দেশ এবং জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এটি যদি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর এবং দেশের জন্য কল্যাণ হবে, তাহলে সেটা করবে। কিন্তু যদি তারা মনে করেন এটা আপাতত প্রয়োজন নেই, তাহলে করবেন না। এটা জনগণের কাজ, এবং জনগণ কর্তৃক নির্বাচিত যে সাংসদ, তারা এই সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে আজকে আমাদের গ্রাম বাংলা স্টুডিওতে আসার জন্য, এবং আমাদের তথ্যবহুল বিভিন্ন আলোচনা এবং সমালোচনা হলো। দেশের বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা বলছিলাম। তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। পরবর্তীতে আবারও দর্শকদের উদ্দেশ্যে আমরা আরো ভালো কিছু নিয়ে আসবো এবং ভালো তথ্যবহুল আপনাদের ইনফরমেশন আপনাদের চেষ্টা করব। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।